রাত্রিপ্রিয়া কোনো প্রশ্নের ভেতর গেল না। বিনা বাক্যে চোখ বন্ধ করে নিল। সানাম চৌধুরী তৎক্ষণাৎ নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা গিফট বক্স বের করল। বক্সের ভেতর জলজল করছে শুভ্র রঙের একটি মুক্তোর মালা। সানাম চৌধুরী সেটা নিজ হাতেই পরিয়ে দিল তার মনোহরিণীর গলায়। রাতের উজ্জ্বল শৈলের মালাটা যেন আরও চকচক করছে। সানাম চৌধুরী চোখের দীপ্তি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। এরপর নিজ কাজ সম্পূর্ণ করে রাত্রির মুখের সামনে ছোট্ট একটি মিনি আয়না ধরল, ধীরে সুস্থে বলল, হয়েছে। যান চোখটা খোলো এবার দেখো তো। রাত্রিপ্রিয়া ছোট্ট আয়নার সাহায্যে চাঁদের আলোতে নিজের গলার শুভ্ররঙা মালাটি দেখে আনন্দ পেল। সে মালাটি বার কয়েক ছুঁয়ে ছুঁয়ে দেখল, বলল, মালাটা খুব সুন্দর হয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে নেতা সাহেব। সানাম চৌধুরী তৃপ্তির হাসি নিয়ে বললেন। তোমার হাসি দেখেই বুঝতে পারছি মালাটা তোমার মনে ধরেছে। রাত্রিপ্রিয়া মিষ্টি হাসি দিয়ে বলল, এটা শুধু একটা গহনা না, এটা আমাদের সম্পর্কের আরো একটা নতুন প্রতীক। চাঁদের আলোতে এটা আরো সুন্দর লাগছে দেখতে, যেন আমাদের প্রেমের উজ্জ্বলতা তুলে ধরছে সে। তোমার এই কথাগুলোই আমার প্রাপ্তির সবচেয়ে বড় পুরস্কার। সানাম চৌধুরী রাত্রি মেয়েটাকে কিচ্ছুটি বলতে না দিয়ে আবারও বললেন। চলো আমরা এই রাতটাকে চিরকাল মনে রাখার মতো করে সাজাই। রাত্রির হাওয়ার মধ্যে তাদের মুখে স্নিগ্ধ হাসি আর মালার চকচকে আলোর রাতের মাধুর্যকে আরও প্রগাঢ় করে তুলল। তারা জায়গা ত্যাগ করলো। আরও কিছুটা দূরে গিয়ে রাত্রিপ্রিয়া দুহাত মেলে দিয়ে সমুদ্রের নিকটে দাঁড়ালো। সানাম চৌধুরী তার প্রেয়সীকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবালো। তন্মধ্যে রাত্রিপ্রিয়া পুনরায় আবদার জুড়ে বসল, নেতা সাহেব, একটা গান শোনাবেন আমায়? আজ যেন আবদার করার রাত, আজ যেন সকল আবদার পূরণের রাত। সানাম চৌধুরী খানিকক্ষণ সময় নিয়ে সুরেলা এলোমেলো কণ্ঠে গাইল, আমি চাই আমার প্রতিটি দিন এই রাতের মতো আচ্ছা। আমি চাই তোমার প্রতিটি দিন এই রাতের মতো আনন্দময় হোক। আমাদের ভালোবাসা চিরকাল সুন্দর ও উজ্জ্বল থাকুক। রাত্রির চোখে ভালোবাসার উজ্জ্বলতা ঝলমল করে উঠল। সে ধীর স্বরে বলল, নেতা সাহেব, আপনার সাথে কাটানো এই মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান। সানাম চৌধুরী এক হাত দিয়ে রাত্রির হাতে স্পর্শ করল আর মৃদু কণ্ঠে বলল। তারা একে অপরকে আরও কাছাকাছি টেনে নিয়ে সারা রাতের নরম চাঁদের আলোতে নিজেদের গল্পে হারিয়ে গেল। তাদের হাসি আর কথোপকথন রাতের শান্ত পরিবেশে মিশে গিয়ে এক সুন্দর স্বপ্নময় জগৎ সৃষ্টি করল, যা তাদের ভালোবাসার গভীরতা এবং সৌন্দর্যকে প্রতিফলিত করে। সবাইকে নিয়ে হাসি আনন্দের সাথে কেটে গেল কক্সবাজারের 3টে দিন। এখানের দিনগুলো যেমন আনন্দের ছিল, ফেরার দিনগুলো ততটাই চৌধুরী পরিবারের জন্য বিষাদময়ী হলো। কেননা পরশ ও তানিয়া চৌধুরী ওখান থেকে চলে গিয়েছে দূরের এক সিলেট শহরে। ওখানেই চা বাগানের সঙ্গে তাদের বিশাল এক বাড়ি রয়েছে। সানাম চৌধুরীর প্ল্যান অনুযায়ী গভীর রাতে তাদের পৌঁছে দিল সেই বাড়ি। সঙ্গে দিল পর্যাপ্ত সিকিউরিটি, একজন নার্স, একটা কাজের মেয়ে, এবং শহরে এসে তারা জানিয়ে দিল পরশ পড়াশোনার জন্য বাহিরের দেশে চলে গেছে। এই প্রথম চৌধুরী পরিবারের দলটা ভিন্ন ভিন্ন হলো। এতে সবারই কম বেশি মন খারাপ। তবুও মেয়েটার ভালোর জন্যই চুপচাপ নিজেদের মানিয়ে নিচ্ছে তারা। ভিন্ন ভিন্ন বাড়িতে তাদের কেটে গেল আরও কিছুদিন। চৌধুরী পরিবারের পুরুষেরা একজন মহাব্যস্ত। অফিস আদালতের কাজ, এতদিনের সমস্ত কাজ জমা হয়ে থেকেছে, সেগুলো করেই দিন যাচ্ছে। রাতের পর নতুন ভোর। সানাম চৌধুরী পার্লামেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় অপরিচিত একটি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। সানাম চৌধুরী, তোমার সময় শেষ। পার্লামেন্ট থেকে স্বেচ্ছায় দ্রুত পদত্যাগ করো। তোমার হাতে সময় মাত্র 3 দিন। অপরিচিত নাম্বার থেকে এহেন মেসেজ পেয়েও কোনো প্রতিক্রিয়া করল না সানাম চৌধুরী। এমনকি মেসেজটি সিন অবধি করল না। কিছুক্ষণ পর ওপাশ থেকে আগন্তুক ব্যক্তিটি আবার টেক্সট দিল, কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না সানাম চৌধুরী। আই রিপিট, তোমার সময় শেষ। তোমার হাতে সময় মাত্র 3 দিন। তুমি যদি তোমার পরিবারকে, বিশেষ করে তোমার ছোট বোনের সম্মান রক্ষা করতে চাও, তবে দ্রুত পার্লামেন্ট থেকে পদত্যাগ করো। নয়তো তোমার ছোট বোন নয়তো তোমার ছোট বোনের নুড ভিডিও সারা দেশে ছড়িয়ে যাবে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সবেমাত্র চুলে জেল লাগাচ্ছিল সানাম চৌধুরী। অজ্ঞাত নাম্বার থেকে পুনরায় এই মেসেজটি হাতে আসতেই তার হাত কাঁপতে লাগলো। স্ক্রিনের দিকে এক নজরে তাকিয়ে থাকায়
তার শ্বাস-প্রশ্বাস দ্রুত হতে শুরু করলো। উত্তেজনায় তার শরীর কাঁপছে, সেই সাথে চোখে মুখে লাল বর্ণ ধারণ করলো। অপর প্রান্ত থেকে আগন্তুক ব্যক্তিটি সানামের এই অবস্থার উপর যেন নজর রেখেছিল। তাকে আরও উত্তেজিত করতে আরও একটি ভয়ঙ্কর মেসেজ পাঠালো। সানাম চৌধুরী, কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? আমি জানি তুমি এত সহজে দমবে না, তাই তোমাকে কিছু প্রমাণ দিয়ে দিলাম। দেখো, তোমার ছোট বোনের শরীরটা বেশ স্টাইলিশ এবং হট, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। যাই হোক, তুমি যদি আমার কথা না শুনো তবে এই ভিডিওটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করবে। মানুষ মজা করে তোমার বোনের নগ্ন শরীর দেখবে। বার্তার সাথে সাথে সানামের হোয়াটসঅ্যাপে কিছু অপ্রীতিকর ছবি ও একটি ভিডিও আসলো। সানামের হৃৎপিণ্ড কেঁপে উঠল। ছবি ও ভিডিও দেখার সাহস না পেয়ে সে দ্রুত মোবাইলটা মেঝেতে ছুঁড়ে মারল। মুহূর্তে তার সব থেকে পছন্দের দামি আইফোনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। সানাম চৌধুরী দিক বেদিক শূন্য হয়ে চিৎকার দিয়ে বলে উঠল, বাস্টার্ড! এই কাজ কার হতে পারে তা আর বুঝতে অসুবিধে হলো না তার। ভয়ঙ্কর ক্রোধে কাঁপছে সানাম চৌধুরী। হিংস্রতায় তার পেশিবহুল শরীরটা ফুলে ফেঁপে উঠেছে আজ। নিজেকে সামলাতে না পেরে ড্রেসিং টেবিলের আয়নায় পরপর কয়েকটা ঘুষি মারল সানাম চৌধুরী। মুহূর্তে ড্রেসিং টেবিলের স্বচ্ছ আয়নাটা ঝনঝন শব্দে ভেঙে গেল। সেই সাথে কাছে লেগে সানাম চৌধুরীর হাত দিয়ে গল গল করে রক্ত পড়ছে। এতেও কিছু যায় আসে না তার। সানাম চৌধুরী আজ উন্মাদের মতো আচরণ করছে। গম্ভীর ছেলেটার আকস্মিক চিৎকার ভাঙচুরে শব্দ পেয়ে দ্রুত তার কাছে ছুটে আসলো রাত্রিপ্রিয়া, রোকসানা চৌধুরী, সাইমন, পায়েল। ওরা এসে সানাম চৌধুরীকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। হঠাৎ কি হলো ছেলেটার? উনিই বা এত রেগে আছেন কেন? কেউ কিছু বুঝতে না পেরে বিচলিত হয়ে ওরা জানতে চাইল। কি হয়েছে কি হয়েছে? সানাম চৌধুরী জবাব দিল না। স্বামীর রক্তমাখা হাতখানা দেখে রাত্রিপ্রিয়া কেঁদেই ফেলল। ব্যস্ত হয়ে ওর কাছে গিয়ে থামানোর চেষ্টা করলো। রক্তমাখা হাতখানা নিজের গায়ের ওড়না দিয়ে চেপে ধরল, বলল, নেতা সাহেব, কি হয়েছে আপনার? কি করছেন? হাতটা এভাবে কাটলো কি করে? সানাম চৌধুরী ঝটিকা দিয়ে নিজের হাতখানা ওর থেকে ছাড়িয়ে নিল। এরপর কোনো বাক্য ব্যয় না করে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। তাকে আটকানোর চেষ্টা করল সাইমন। আরে সানাম, কই আছিস? কি হয়েছে? আরে ভাই থাম, এত রেগে আছিস কেন? কি হয়েছে? কি হয়েছে আমাকে বল। আরে ভাই শোন, দাঁড়া বলছি। তোর হাতে রক্ত, এইভাবে কই যাচ্ছিস? এসব কথা সানাম চৌধুরীর কান অবধি পৌঁছলেও কিনা বোঝা গেল না। জবাব দিল না, দৌড়ালো না ছেলেটা। ওরা কেউ কিচ্ছুটি বোঝার আগেই নিজের গাড়ি নিয়ে কোথাও একটা চলে গেল সানাম চৌধুরী। যা দেখে আতঙ্কে উঠল ওরা সবাই, এমনকি পুলিশ অফিসার সাইমন চৌধুরীও। ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে বোধ হয়। সানাম চৌধুরীও তো আর এমনি এমনি এতটা রেগে নেই। নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছে। সাইমন চৌধুরী নিজেকে সামলে সেও দ্রুত গাড়ি নিয়ে ভাইয়ের পেছন পেছন ছুটল। বাড়ির মহিলা সদস্যগণ পড়ল মহাচিন্তায়। সারাদিন পার হয়ে গেল, ওদের আর খোঁজ পাওয়া গেল না। কি হয়েছে, কোথায় তারা, কেউ কিচ্ছুটি জানে না। সন্ধ্যা গড়িয়ে রাত হতেই শুরু করেছে। আর স্টারলাইট নাইট ক্লাব এর ভেতর এক বিশেষ ধরনের ঝলকানি সৃষ্টি হয়েছে। ক্লাবের পরিবেশে সন্ধ্যার অন্ধকারে আলো এবং সুরের মিশেলে এক মাদকতা বিরাজ করছে। এক কোণায় ড্রাম টেবিলের চারপাশে বসে আছেন মুশফিক ও তার বড় ভাই, সাথে আছেন তার বাবা মেয়র আসাদুল্লাহ। তিনজনই মদ্যপানের সঙ্গে আলোচনা করছে। তাদের গভীর আলোচনার কিছুটা সুখ ও প্রশান্তির ছোঁয়া রয়েছে, যা ক্লাবের উজ্জ্বলতা এবং সুরের মাঝে এক অন্য রকমের মাধুর্য সৃষ্টি করেছে। এতে ওদের চোখে মুখে এক ধরনের পৈশাসিক আনন্দের ঝলকানি ফুটে উঠেছে, যেন বিশেষ কিছু ঘটছে। এর মধ্যে গ্লাস থেকে এক চুমুক মদ নিয়ে আশাদুল্লাহ বলেন, আমাদের কাজ তাহলে সাকসেস, মুশফিক। মুশফিক মুস্কি হেসে বললেন, ইয়েস পাপা। মুহূর্তে মুশফিকের বড় ভাই হাত তালি দিয়ে বাহবা করলেন ছোট ভাইকে, উৎসাহ দিয়ে বলল, দেখলে বাবা, আমাদের মুশফিক বড় কাজের ছেলে। সালাম চৌধুরীর মতো বুদ্ধিমান লোকের সাথে কি ভয়ঙ্কর খেলাটাই না খেললো। এবারে আর আমাদের কোনো চিন্তা নেই বাবা, এবার শুধু আমাদের কয়েকদিনের অপেক্ষার পালা। ঠিক বলেছিস, আমি এর জন্য আমার ছেলের কাছে চিরকৃতজ্ঞ। তোরা দুজন আমার খুব কাছের ছেলে, আমি তোদের বাবা হয়ে গর্বিত। ওদের কথার মাঝেই মুশফিকের ফোন বেজে উঠল।
ওর স্পেশাল বেড পার্টনার গার্লফ্রেন্ডের কল। মেয়েটার নাম রিয়া। মুশফিক কল পেয়ে তাৎক্ষণিক কল রিসিভ করলো। ওপাশ থেকে মেয়েলি সুরেলা কণ্ঠ। জান, আসছো কখন? আমি ক্লাবে পৌঁছে গেছি। এই তো আমি এসে গেছি। তুমি আর একটু অপেক্ষা করো তুমি আর একটু অপেক্ষা করো মেবি। এই বলে মুশফিক কল কেটে দিল। সঙ্গে সঙ্গে নিজেও উঠে দাঁড়ালো, বাবাকে বলে গেল। আমি এখন উঠছি বাবা, আজ আমাদের বিশেষ একটি পার্টি রয়েছে, আমাদের এখানে দ্রুত পৌঁছে হবে। আশাদুল্লাহ ছেলেকে আর আটকালো না। আর দুদিন পরই ছেলেটা দেশ ছাড়বেন, আমেরিকা চলে যাবেন। এই দেশে তার কাজ শেষ, এখন বিদেশে সেটেল করবে নিজেকে। এরপর আর দেশে কবে আসে কে জানে। পরপর বাবা আমোদে কণ্ঠে শোধালো। আমি তোদের বাবা হয়ে গর্বিত। অলরাইট মাই ডিয়ার সান, এনজয় ইয়োর স্পেশাল নাইট। মুশফিক দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তার মনে সুখ সুখ অনুভূতি। আজ তাদের সব বন্ধুরা মিলে বিশেষ ধরনের একটা পার্টির আয়োজন করেছেন। সারা রাত নাচ গান আমোদ ফুর্তি হবে সেখানে। গভীর রাত। সিলেটের নিজের কক্ষে অনবরত পায়চারি করছে পরশ। হাতে তার মুঠোফোন। একটু পরপর ফোনটা চেক করছে ও। উদ্বিগ্ন হয়ে নয়ন ভাইয়ের মেসেজের অপেক্ষা করছে মেয়েটা। এর মধ্যে কাঙ্ক্ষিত নম্বর থেকে একটি বার্তা আসলো। আমি এসে গেছি, তুমি দ্রুত নিচে নেমে এসো, সাবধানে। বার্তাটি পেয়ে মুহূর্তেই পরশের ঠোঁটের কোণে রহস্যময়ী এক ধরনের হাসি দেখা গেল। মেয়েটা তাৎক্ষণিক ঝড়ের গতিতে রিপ্লাই করল। ওইটা আসছি। পরশ ফোন রাখলো, কাঁধে তুলে নিল ছোট্ট একটি ব্যাগ। এরপর নিঃশব্দে মায়ের রুমে চলে গেল। তানিয়া চৌধুরী ঘুমোচ্ছেন। পরশ সতর্কতার সঙ্গে মায়ের পায়ের পাশে বসে গেলেন। কোমল হাতে মায়ের পা ছুঁয়ে বলল, আমাকে ক্ষমা করো মা। এতে তানিয়া চৌধুরী খানিকটা নড়ে চড়ে উঠল, তবে তার ঘুম ভাঙল না। পরশ তাৎক্ষণিক পা ছেড়ে দিল। দ্রুত কিছুটা দূরে সরে দাঁড়ালো। দূর থেকে ঘুমন্ত মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এর মধ্যে নয়নের পুনরায় মেসেজ। দ্রুত এসো কচি, হাতে খুব একটা সময় নেই, কুইক। পরশ আর দাঁড়ালো না, গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। পরপর নিঃশব্দে বেরিয়ে পড়ল বাসা থেকে। গেটের বাহিরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল নয়ন খান। এর মধ্যে পরশের অস্তিত্ব অনুভব করে জানতে চাইল, এসেছো? এত দেরি করলে যে, উঠো। এতটুকু দেরি কি অস্বাভাবিক নয়ন ভাই? নয়ন এসবের জবাব দিল না। দ্রুত ড্রাইভিং সিটে বসলেও পরশকে ইশারা করে বলল, পরশ ধীরে সুস্থে উঠে নয়নের পাশাপাশি সিটে বসল। এরপর অতি আগ্রহ নিয়ে জানতে চাইল, এখানে সবকিছু ঠিকঠাক? গাড়ি চলছে, এগোচ্ছে কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। এর মাঝে ওদের আর কথা হলো না। দুজন পাশাপাশি বসেও কেন যেন আজ নিশ্চুপ। কোথায় যাচ্ছে তারা? কি হবে আজ রাতে? বিশেষ কিছু? ঘুমন্ত সিলেট শহর আজ কিচ্ছুটি টের পেল না। মধ্যরাত। নগরের প্রাণকেন্দ্রে একটি উজ্জ্বল নাইট ক্লাব রয়েছে, যেখানে আজ বন্ধুদের সাথে পার্টিতে এসেছেন মুশফিক। এই ক্লাবটি বেশ আকর্ষণীয়। থাম্বেল লাইট আর চমকালো ডিস্কো বলের আলো নাচের মঞ্চে ঝলমল করছে। সমৃদ্ধ বার কাউন্টার, বিভিন্ন ককটেল আর স্পেনের পরিপূর্ণ, যেখানে বার টেন্ডাররা দক্ষতার সাথে মদ পরিবেশন করছে। মুশফিক ও তার বন্ধুরা মদ খেতে খেতে সঙ্গে থাকা পার্টনারদের সঙ্গে সময় কাটাচ্ছেন। কেউ বা মখমলের সোফায় বসে আরাম করছে, আর ডান্স ফ্লোরে রং বেরঙের আলো আর তীব্র সঙ্গীতের সুরে তরুণীরা তাদের সেরা পোশাকে নাচে। ক্লাবের প্রতিটি কোণায় আনন্দ আর উত্তেজনায় পূর্ণ, যেখানে রাতের অন্ধকারে উজ্জ্বলতার মাঝে এক অভূতপূর্ণ আনন্দের পরিবেশ বিরাজ করছে। রাত গাঢ় হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাবের প্রত্যেকেই মোটামুটি নেশার ঘোরে অচেতন অবস্থায় আছেন। এখানে বেশিরভাগই ইয়াং সদস্য। আলো আধারে যুবকদের চোখে মুখে অদ্ভুত এক কামনা। অপরদিকে যুবতীরা তাদেরকে বিশেষভাবে নিজেদের দিকে আকৃষ্ট করছেন। এই গভীর রাতে যেন যুবক যুবতীরা রহস্যময়ী এক লোভনীয় লীলা খেলায় মেতেছে। এই উত্তেজক পরিবেশে হঠাৎ ক্লাবে প্রবেশ করলো আকর্ষণীয় একটি অচেনা মেয়ে। মেয়েটা একা, তার সঙ্গে কোনো সঙ্গী নেই। তার পরনে রঙিন চকচকে কাপড়, মুখটাও ঢাকা বিশেষ ধরনের একটি পর্দা দিয়ে। তার রঙিন চকচকে কাপড় এবং মুখের বিশেষ ধরনের পর্দা সবার নজর কাড়ল। তার আগমন পরিবেশে নতুন এক উত্তেজনা ও রহস্যের আবহ সৃষ্টি করল। মেয়েটি ক্লাবে প্রবেশ করার পরপরই তার রঙিন কাপড় এবং মুখের পর্দা দিয়ে যুবকদের দৃষ্টি আকর্ষণ করল
করে সে একদম আত্মবিশ্বাসীভাবে মঞ্চের দিকে অগ্রসর হয় এবং চোখে মুখে এক রহস্যময় হাসি নিয়ে মুশফিকের কাছে আসে। দুষ্ট ভঙ্গিতে হাত দিয়ে ইশারা করে বলে উঠল, হেই হ্যান্ডসাম। মুশফিক কামার্ত চোখে এতক্ষণ মেয়েটার শরীর দেখছিল। মেয়েটা আচমকা তাকে ইশারা করতেই তার চোখ জলজল করে উঠল, চোখের পিপাসা আরও বেড়ে গেল। মুশফিক সঙ্গে সঙ্গে এতক্ষণে তার কাছে থাকা রিয়া মেয়েটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। রিয়া মোটেও তৎক্ষণিক সহজভাবে ওখান থেকে চলে গেল, যেন এতে সে আগে থেকেই অভ্যস্ত। মুশফিক হেলে দুলে অচেনা মেয়েটার মুখোমুখি হলো, মেয়েটার বুকের দিকে তাকিয়ে গাঢ় কণ্ঠে শোধালো, হেই সেক্সি। এতে মেয়েটা অদ্ভুত কণ্ঠে খিলখিল করে হাসল। মুশফিক মোহিত হলেও সেই হাসি সুরে পরপর বলল, তোমার হাসিটা বেড়ে ইন্টারেস্টিং। নাম কি তোমার? মেয়েটা আগের নাই হাসতে হাসতে জানায়, আমার নাম তো তুমি শুরুতেই দিয়ে দিলে। তোমার মতো ছেলেদের কাছে আমার নাম সেক্সি। মুশফিক তৎক্ষণিক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকায়। মেয়েটি তখন চঞ্চলতার সাথে ওর পাশে এসে গা ঘেঁষে দাঁড়ায়। সে ধীরে ধীরে মুশফিকের সাথে গভীর আলাপন শুরু করে। তার কণ্ঠে এক চমৎকার সুর আর কথাবার্তায় বন্ধুত্বপূর্ণ অথচ আকর্ষণীয় ভঙ্গি। সে মুশফিকের সাথে একান্তভাবেই কথোপকথন চালায়, তার চোখের দিকে চোখ রেখে হাসতে থাকে এবং মাঝে মাঝে হাতে হাত লাগানোর অঙ্গভঙ্গি করে। কথার মাঝে এক ফাঁকে মেয়েটি একটি বিশেষ ককটেল অর্ডার করে, যা সে মুশফিককে যত্ন করে নিজ হাতে খাইয়ে দিল। ককটেলটি চমকপ্রদ ও রঙিন এবং তার সাথে মুশফিককে আরও নিকটে টানার জন্য সে মৃদু হাসি দিয়ে তার বাহুতে হাত রাখে। এভাবে মেয়েটি তার মিষ্টিক কথাবার্তায় আনন্দমুখর হাসি এবং অন্তরঙ্গ আচরণের মাধ্যমে মুশফিকের মন জিতে নেয়, তাকে নিজের দিকে আকৃষ্ট করে নেয়। মদের নেশায় সঙ্গে সঙ্গে মুশফিকের মনে তীব্রভাবে যখন নারীর নেশা ধরল, ঠিক সে সময়ই মেয়েটি মিষ্টি হাসি দিয়ে মুশফিকের কানে ফিসফিস করে শোধালো, আজ রাতে আমার সঙ্গে এসো, আমি তোমাকে বিশেষভাবে আনন্দ দেব। মুশফিকের চোখগুলো উজ্জ্বল হয়ে ওঠে এবং তার স্পন্দন দ্রুত বাড়তে থাকে। মেয়েটির কথা শুনে সে এক মুহূর্তেই হতবাক হয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে উত্তেজনা ও আগ্রহে পূর্ণ হয়ে ওঠে। সে মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি যে এত আকর্ষণীয় তা আমি ভাবতে পারিনি। চলো কোথাও গিয়ে আমরা একান্তে সময় কাটাই। মুহূর্তে মেয়েটি হাত বাড়িয়ে মুশফিককে টানতে শুরু করে। তার চোখে মুগ্ধতা আর রহস্যময়তা একসাথে বিরাজ করছে। তারা ক্লাবের জনসমুদ্র থেকে একটু একটু করে দূরে দূরে সরে গেল। মেয়েটির সুযোগ বুঝে তাকে ক্লাবের বাইরে নিয়ে আসলো, যা দেখে মুশফিক মাতাল কণ্ঠে জিজ্ঞেস করলো, আমায় এখানে নিয়ে এলে কেন? কোথায় যাচ্ছি আমরা? চলো। মেয়েটি তাৎক্ষণিক জবাব দিল না, ধীর সুস্থে মুশফিককে নিজের গাড়ির কাছে নিয়ে আসলো। এরপর মেয়েটি মৃদুস্বরে বলল, গাড়িতে উঠে বসো বেবি, আমরা একান্ত কোথাও চলে গিয়ে রাতটা একসাথে কাটাবো। আজ রাতে তোমাকে আমি এমন সুখ এনে দেবো যা তোমার স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে। আমি এমন এক অভিজ্ঞতা দেব যা কখনোই তুমি ভুলতে পারবে না। মুশফিক উত্তেজনায় থমকে দাঁড়ায় এবং মেয়েটির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়। কিছু সময় চুপ থাকার পর সে একবার ভাবতে শুরু করে, তারপর তার মুখে এক কামুকি হাসি ফুটে ওঠে। তৎক্ষণিক মুশফিক বলল, তাহলে আমাদের রাতটা মনে রাখার মতো করে সাজানো যাক। মেয়েটি এক দুষ্টু হাসি দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে যায় আর মুশফিকও তার পাশের সিটে বসে যায়। গাড়ির দরজা বন্ধ হয়ে গেলে ক্লাবের আলো আরও সঙ্গীতের আওয়াজ ধীরে ধীরে দূরে হয়ে চলে যায়। রাতের অন্ধকারে তারা এক নতুন গন্তব্যের দিকে যাত্রা শুরু করে, যেখানে রহস্যময়ীর অভিজ্ঞতার অপেক্ষা করছে। ফাঁকা রাস্তায় দ্রুত গাড়ি চলতে চলতে হঠাৎ মেয়েটি একটি স্থানে গাড়ি ব্রেক করে থামায়। মুশফিক ঘাড় ঘুরিয়ে দেখে গাড়িটি একটি নিরিবিলি জায়গায় পৌঁছেছে, যেখানে চারপাশে শুধু রাতের অন্ধকার আর কিছু দুর্লভ আলো দেখা যাচ্ছে। মেয়েটি গাড়ির দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে, এক মুহূর্তের জন্য আশেপাশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে। সে মুশফিকের মুখে মিষ্টি হাসি নিয়ে বলে, এখানে আমাদের রাতের বিশেষ অংশ শুরু হবে। মুশফিক একটু বিভ্রান্ত হলেও উত্তেজনার অঙ্গভঙ্গি নিয়ে গাড়ি থেকে নেমে আসে। মেয়েটি তার হাত ধরে আর তারপর সঙ্গে সঙ্গে নিজের সাইড ব্যাগ থেকে একটি কাগজ বের করে দেয়। কাগজটি হাতে ধরিয়ে দিয়ে মেয়েটি এক রহস্যময় হাসি দিয়ে বলে, এটি একটি বিশেষ চুক্তি। এই রাতে যা কিছু ঘটবে তার জন্য তোমার সম্মতি দরকার। এটি আমাদের মুহূর্তগুলোকে আরো স্মরণীয় করে তুলবে।
কাজটিতে তোমার সাইন দরকার। মুশফিক কাগজটি দ্রুত হাতে নেয়, কিছুক্ষণ নাড়াচাড়া করে, একসময় এক প্রকার অধৈর্য হয়ে বিস্তারিত না পড়ে সাইন করে দেয়। মেয়েটি কাগজটি নিয়ে হাসি মুখে চেক করে এবং নিশ্চিত হয় যায় যে সব কিছু ঠিকঠাক আছে। মেয়েটি কাগজটি সই করার পর মুশফিকের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, ধন্যবাদ মেবি। এখন আমরা একটি বিশেষ রাতের জন্য প্রস্তুত। এই মুহূর্তে তোমার জীবনের অন্যতম স্মরণীয় রাত হয়ে উঠবে। তারপর মেয়েটি মুশফিকের হাত ধরে তাকে একান্তই একটি জায়গায় নিয়ে যায়, যেখানে রাতের রহস্যময়তার মধ্যে তাদের বিশেষ অভিজ্ঞতার শুরু হতে চলেছে। রাতের অন্ধকারে গ্রামীণ প্রান্তিক অঞ্চলের একটি পরিত্যক্ত ভবনের সামনে মুশফিককে নিয়ে আসলো মেয়েটি। পুরো এলাকা নিস্তব্ধ, চারপাশে গাঢ় জঙ্গল, সেই সাথে পরিত্যক্ত ভবনটির পাশ দিয়ে একটি প্রবাহমান নদী বয়ে যাচ্ছে। জায়গাটা কেমন ভুতুড়ে, কেমন চারপাশে নিস্তব্ধ আধার, এর মাঝে শুধুমাত্র একটি স্যাঁতস্যাঁতে বাতি গাঢ় অন্ধকারে ফিসফিকে আলো ছড়িয়ে দিচ্ছে। এহেন একটি জায়গায় দাঁড়িয়ে মুশফিক চারপাশের দৃশ্য একবার লক্ষ্য করে বিরক্ত বোধ করল। সে মেয়েটির দিকে তাকিয়ে জড়ানো কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি আমায় এখানে নিয়ে আসলে কেন? চারপাশে এত অন্ধকার, তার মধ্যে ভবনটি দেখে তো মনে হচ্ছে এটি একটি পরিত্যক্ত বাড়ি। মুশফিক মির্জা রোমান্স করবে তোমার সাথে, এতে এত লুকোচুরি কি দরকার? তুমি জানো না মুশফিক মির্জার রোমান্সের জন্য এত লুকোচুরি দরকার হয় না? মেয়েটি তাৎক্ষণিক রহস্যময়ী এক হাসি দিয়ে বলল, রিল্যাক্স বেবস, তুমি কি একটু ভয় পাচ্ছ? আরে এই আলো আধারের মাঝে যে আজকের রাতের সেরা রহস্য লুকিয়ে আছে। এই আলো আধারের আমাদের আসল উদ্দেশ্য স্বরূপ উন্মোচন করব। তুমি তৈরি তো? তার কথার সুরে এক অদ্ভুত শান্তি ছিল, কিন্তু মুশফিকের মনের অন্ধকারে এক অস্বস্তি দেখা দিল। নেশার ঘরেই হুট করে মনে হলো এই কণ্ঠ তার খুব পরিচিত। মুশফিক কিছু বলার চেষ্টা করার আগেই মেয়েটি হঠাৎ করে তাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের দেহ একে অপরের সাথে মিশে যাওয়ার উপক্রম। নেশার ও শরীরে মেয়েলি স্পর্শ পেয়ে মুশফিক কেঁপে উঠল এবং উত্তেজিত হয়ে মেয়েটিকে জড়িয়ে ধরল। মুশফিক যখন মেয়েটির শরীরের প্রতি বিভোর হলো, ঠিক তখনই মেয়েটি তার বুকের মাঝে একটি ধারালো ছুরি বসিয়ে দিল। আকস্মিক আক্রমণে মুশফিক আহ করে উঠল। সে কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তাকে এক ঝটকায় নিচে ফেলে দিল। এতে খানিকটা দূরে ছিটকে পড়ে মুশফিক। মুশফিকের বুকের মধ্যে এখনও ধারালো ছুরি বসানো। সে এক নিঃশ্বাসে আবারও আহ করে উঠল। ব্যথার তীব্রতায় তার শরীর কাঁপতে লাগলো। ভীষণভাবে আহত হয়ে সে তৎক্ষণাৎ কিছু বোঝার চেষ্টা চালালো। এর মধ্যে মেয়েটি এসে তার বুক থেকে এক ঝটকায় ছুরিটি তুলে নিল। এই ছুরিটি যেমন ধারালো তেমনই বিষাক্ত। মুশফিকের বুকে তীব্র জ্বালা শুরু করলো। তবুও যতটুকু শক্তি মুশফিকের ছিল সে চেষ্টা করলো নিজের চেতনা ফিরিয়ে আনতে এবং দ্রুত উঠে দাঁড়ানোর। বুকে পিঠে সারা শরীরে তীব্র ব্যথা নিয়ে উঠতে গিয়েও মুখ থুবড়ে পড়ে গেল মুশফিক, যা দেখে মেয়েটি উচ্চ শব্দে হেসে দিল, যেন ওর কষ্ট দেখে সে পৈশাসিক আনন্দ পাচ্ছে। এই হাসির তীব্রতায় সে মুশফিকের হৃদয় কাঁপিয়ে তুলল। সে বুঝতে পারল তার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। মুশফিক ভয়ার্ত মুখে ফাঁকা ঢোক গিলল বার কয়েক, এরপর কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, কে কে তুমি? আমার কাছে কি চাও? এতে মেয়েটির হাসির শব্দ আরও তীব্র হলো। চারপাশে অন্ধকারে মেয়েটির সুরমা হাসি তাকে আরও বিভ্রান্ত করছিল। তন্মধ্যে নিস্তব্ধ পরিবেশে দমকা এক হাওয়া এসে মেয়েটির এতক্ষণের মুখের পর্দাটা সরিয়ে দিল। মুশফিকের মনে হলো ফিনফিনে অন্ধকারের মধ্যে হঠাৎ করেই একটি পরিচিত ভয়ঙ্কর চরিত্র যেন অন্ধকার থেকে বেরিয়ে এলো। তার চোখগুলো ভয়ঙ্কর লাল আর মুখের অবয়ব এক অমিতে ক্রোধে বিকৃত। তবুও এই মুখটা মুশফিকের খুব পরিচিত মনে হলো। ছেলেটা বিচলিত কণ্ঠে বলে উঠল, পরশ পরশ তুমি এখানে? মেয়েটি হাতে থাকা ধারালো ছুরিটি ঘোরাতে লাগলো এবং এক পৈশাসিক হাসি দিয়ে বলল, তাহলে এতক্ষণে তুই আমায় চিনতে পেরেছিস? মুশফিকের গা শিরশির করে উঠল। এই মুহূর্তে পরশ আবারও ধনির মতো করে জিজ্ঞাসা করল, মেয়েদের সঙ্গে রোমান্স করার কত শখ তোর, তাই না? আজ আমি তোকে রোমান্স করার ভয়ানক উপায় শেখাবো। এতদিনে সহজ সরল বোকা পরশের এই ভয়ঙ্কর রূপ দেখে মুশফিকের হৃৎপিণ্ড যেন মুহূর্তেই থেমে গেল। তার শরীর থেকে অস্বাভাবিক মাত্রায় ঘাম ছুটল। সে বুঝতে পারল এই ভয়ঙ্কর ঘোষণার পর তার জন্য পালানোর কোনো সুযোগ নেই। পরশের হাতে ছুরিটি লণ্ঠনের ফিকফিকে আলোতে চকচক করছিল।
আর তার হাসির মধ্যে এক অদ্ভুত নির্মমতা ছিল। মুশফিক দ্রুত মাথা ঠান্ডা রেখে কৌশল অবলম্বন করার চেষ্টা করল। সে পুরনো দিনের ন্যায় পরশ মেয়েটার মন ভোলানোর টেকনিক খুঁজল। সংকল্পবদ্ধ কণ্ঠে বলল, পরশ, তুমি আমাকে ভুল বুঝছো। প্লিজ পরশ, তুমি আমাকে মেরো না প্লিজ। আমি তোমাকে এখনো ভীষণ ভালোবাসি। আমি জানি তুমি আমার বাচ্চার মা হতে চলছো। আমি তোমার বর, তোমার অনাগত সন্তানের বাবা। তুমি আমার বাচ্চার মা হতে চলেছো। আমি তোমার বর, তোমার অনাগত বাচ্চার বাবা, অনাগত সন্তানের বাবা। আমি কখনো এভাবে তোমাকে আঘাত করতে চাইনি। আমি পরিস্থিতির শিকার। পরশ, চলো একটু শান্ত হও, আমাদের কথা বলা উচিত। ওর কথা শুনে পরশের গা ঘিন ঘিন করে উঠল যেন। সে উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, এই তোরা কোথায় আছিস? এই ঈশ্বরের বাচ্চাটাকে এখনই বেঁধে ফেল। আমি নিজ হাতে ওকে টুকরো টুকরো করে ফেলবো। এরপর আমি আমার পাপের হিসেবে চুকিয়ে নেব। মুশফিকের চোখে ভয় ও হতাশার এক মিশ্রণ দেখা গেল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, তার শরীরের সর্বশক্তি দিয়ে পালানোর চেষ্টা করলো। কাঁপতে কাঁপতে কিছু বলতে চাইল, কিন্তু ভাষা তার মুখে আটকে গেল। এর মধ্যে কিছু মুখোশধারী লোক এসে তাকে ধরে ফেললো এবং শক্ত দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেললো। কাপড় দিয়ে মুখের ভাষা আটকে দিল। মুশফিকের অক্ষমতা এবং পরিস্থিতির কঠিনতা তাকে একেবারে নিঃশ্বসিত করে দিল। মুখোশধারী লোকগুলো তাকে দাঁড় করা অবস্থা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মুহূর্তেই একরাশ হিংস্রতা নিয়ে তার দিকে এগিয়ে আসলো পরশ। ওর হাতের ছুরিটি দ্রুত তার দিকে এগিয়ে আসছিল। মুশফিকের মস্তিষ্কের সমস্ত প্রান্তে একটি চিন্তা ঘুরছিল, বাঁচার জন্য তাকে এখনই কিছু করতে হবে। সে প্রাণপণে চিৎকার করছে, আকুতি মিনতি করছে, কিন্তু তার সেই চিৎকারে কেউ শুনছে না। তার সেই পরশ বোকাশোকা মেয়েটা এতটা ভয়ঙ্কর রূপে তার কাছে ফিরে এলো যে মুশফিক ভয়ে প্যান্ট নষ্ট করে ফেলল। এর মধ্যে পরশ তার বুক বরাবর লাথি বসালো। রাম দা দিয়ে পুনরায় মাথায় আঘাত করল। যে হাত দিয়ে মেয়েটা এককালে মুশফিক নামক এই ছেলেটাকে ভালোবাসার স্নিগ্ধ পরশ দিত, সেই হাতেই আজ সে বেদম আঘাত করছে মানুষটাকে। এতে তার হাতটা আজ মোটেও কাঁপছে না। মুশফিক আকুতি ভরা অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে। জল করছে তার চোখ। তার এই চোখের ভাষা যেন বলে দিচ্ছে, পরশ, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। পরশ যেন অবলীলায় এই ভাষা পড়ে ফেলল। সে এবার একটু দম নিল, এরপর বজ্রকণ্ঠে শোধালো, কি করে তোকে ছেড়ে দেই বল? কি করে তোকে আজ বাঁচাই? তুই কি আমাকে একটু ছাড় দিয়েছিস, ছেড়েছিস? আরে আমি তো অবুঝের মতো মন প্রাণ উজাড় করে তোকে ভালোবেসেছিলাম। তোকে ভালোবাসার ক্ষেত্রে আমি এতটুকু কার্পণ্য করিনি, কিন্তু তুই আমার সহজ সরল মনটাকে নিয়ে দিনের পর দিন খেলেছিস। আমার বিশ্বাস ভেঙেছিস। প্রতিনিয়ত তুই আমাকে ঠকিয়েছিস। আমার ভাইয়ের নাম করে প্রতিশোধ নিতে এসে তুই আমার সর্বনাশ করেছিস। বিয়ে খেলা খেলেছিস, আমার নিজের ইচ্ছে মতো ভোগ করেছিস। এরপর তুই আমার বাচ্চাটাকে অবধি অস্বীকার করলি, আমাকে চরিত্রহীন উপাধি দিলি, হয়রানি করলি আমার পুরো পরিবারটাকে। পরশ পুনরায় দম নিল, এরপর অধৈর্য হয়ে মুশফিকের গলায় পাড়া দিয়ে বলল, তুই এতটাই নিকৃষ্ট ছিলি যে আমার অগোচরে আমার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করেছিস। ক্ষমতার লোভে তুই আমার ভাইকে হুমকি দিয়েছিস, ভয় দেখিয়েছিস পার্সোনাল মোমেন্ট ছড়তে। তুই তো অমানুষ, তুই একটা কুকুর। তোর চরিত্র কুকুরের থেকেও নিকৃষ্ট। আরে তোর তো মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। তোর মতো নিকৃষ্ট প্রাণী এই সুন্দর পৃথিবীতে বাঁচার কোনো অধিকার রাখে না। তুই পাপ, তুই পচা আবর্জনা। তোর মতো আবর্জনা এই শহরে থাকলে রাতারাতি দুর্গন্ধ ছড়িয়ে পৃথিবী দূষিত হবে। তাই তোর মতো আবর্জনাকে আমি নিজ হাতে পরিষ্কার করব। এই কাজটা দেশের হবে, নিজ হাতে আমি করব। তুই কেবল নারীর ভালোবাসা দেখেছিস, কিন্তু হিংস্রতা দেখিসনি। আজ এক্ষুনি দেখবি এই পরশ চৌধুরী কতটা হিংস্র। পরশ উচ্চ শব্দে হাসল। তার হাসির মধ্যে লুকিয়েছিল অদ্ভুত এক আনন্দ। সে একইভাবে হাসতে হাসতে আচমকা নিচু হয়ে ঝুঁকিয়ে ছুরি দিয়ে মুশফিকের ডান চোখে আঘাত করল। মুহূর্তে ক্ষত থেকে এক ফিনকির রক্ত এসে ছিটকে পড়ল মেয়েটার চোখে মুখে। এতে যেন মেয়েটা অদ্ভুত এক শান্তি পেল নিজের ভেতর। সে আরও হিংস্র হয়ে উঠল। একপাশে দাঁড়ানো মুখোশধারী লোকগুলোকে বলল, এই
তোর এই জানোয়ারটাকে কেন্দ্র করে একটা গাছের সাথে বেঁধে ফেলতো, যেন নড়াচড়া করতে না পারে। লোকগুলো তড়িঘড়ি করে নিজেদের কাজ সেরে ফেললো। মুশফিক থরথর করে কাঁপছে। এতে পরশ অস্বাভাবিকভাবে হাসতে হাসতে বলে উঠল, তুই এই চোখ দিয়ে লজ্জার দৃষ্টিতে আমায় দেখেছিস, অসংখ্য মা বোনের শরীর নিয়ে খেলেছিস, তাই না? আজ তোর এই কুৎসিত চোখ আমি উপড়ে ফেলবো, যাতে তুই আর এমন দৃষ্টিতে কোনো মেয়ের দিকে দেখতে না পাস।